দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনা সদস্যদের সবসময় যুদ্ধের প্রস্তুতি রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার। রাজবাড়ীর কালুখালীতে ম্যানুভার প্রশিক্ষণ। আলোচনা করেই তৈরি হবে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র। দ্রুতই রাজনৈতিক দলগুলোর সাথে বসবে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। গণতন্ত্রের জন্য একসাথে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশনা। তারেক রহমানের 4 মামলা বাতিলের আদেশ বহাল। বড় সৌদি প্রকল্পগুলো আটকে দিয়েছিল হাসিনা সরকার, তথ্য সৌদি রাষ্ট্রদূতের। অর্থ পাচারের অভিযোগে সাবেক মেয়র তাপস ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা। দেখছিলেন ক্রাউন সিভেন সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের সম্মান ও গৌরব অটুট রাখতে সেনাবাহিনী জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেন সেনা সদস্যদের। রাজবাড়ীর কালুখালীতে সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলন সমাপনী বক্তব্যে প্রধান উপদেষ্টা এই মন্তব্য করেন। বলেন, আভিযানিক দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্ব অর্জনে সেনা সদস্যদের প্রশিক্ষণ বাস্তবসম্মত। রাজবাড়ী থেকে রিপোর্ট করছেন সিকান্দার ইমান, ছবি তুলেছেন জাহাঙ্গীর আলম। ৫৫ পদাতিক ডিভিশনের আয়োজনে রাজবাড়ী জেলায় সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলনের দৃশ্য এটি। প্রধান উপদেষ্টা অনুশীলন স্থলে আসলে তাকে অভ্যর্থনা জানান 3 বাহিনী প্রধান। প্রায় ঘণ্টাব্যাপী অনুশীলনে অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সত্যিকারের যুদ্ধের পরিবেশ সৃষ্টির মাধ্যমে আক্রমণ অনুশীলন সফলভাবে পরিচালনা করেন। অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ধরনের অত্যাধুনিক ট্যাঙ্ক, এপিসি, গোলন্দাজ বাহিনীর কামান, পদাতিক, ইঞ্জিনিয়ার্স ও কমান্ডো সহ সব আর্ম এবং সার্ভিসেস অংশ নেয়। এছাড়াও মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান, আর্মি এভিয়েশন বিমান, হেলিকপ্টার এবং প্যারা কমান্ডো অংশগ্রহণ করে। প্রধান উপদেষ্টা অনুশীলন শেষে অনুশীলনে অংশ নেওয়া সেনা সদস্যদের জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা বলে উল্লেখ করেন। মহড়া থেকে বাস্তবের সৃষ্টি, প্রস্তুতি, যাতে প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হয়ে আসতে পারি। মূল লক্ষ্যই হলো বিজয়ী হওয়া, দেশকে রক্ষা করা। সকল পরিস্থিতিতে, যে কোনো মুহূর্তে, যে অবস্থায় আছে না কেন, প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয় পূর্ণ সাহস, প্রস্তুতি নিয়ে। সেটারই একটা মহড়া হলো প্রস্তুতি হিসেবে ভবিষ্যতে বাস্তব আমাদের যা করতে হবে সেটার একটা প্রস্তুতি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আভিযানিক দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্ব অর্জনে সেনা সদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত। ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা আরো আধুনিকায়নের জন্য আমরা কাজ করে যাব। প্রশিক্ষণে সর্বোত্তম কল্যাণ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকবে। সেই লক্ষ্যে সেনা সদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত। আমি নিশ্চিত বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণের এই লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে চলেছে। প্রধান উপদেষ্টা অনুশীলনে অংশগ্রহণকারী সেনা সদস্যদের দক্ষতা ও উঁচু মানের প্রশিক্ষণের প্রশংসা করেন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব প্রশ্নে এক চুলো ছাড় নয়। সেনাবাহিনীর এই প্রশিক্ষণ থেকে সে কথাই কিন্তু জানান দেওয়া হচ্ছে। 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত দেশের সব সংকটে বাংলাদেশ সেনাবাহিনী যে ইতিবাচক এবং গৌরবময় ভূমিকা পালন করেছে তা দেশের মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, সাদারচর, কালুখালী, রাজবাড়ী। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আলোচনা করেই ঘোষণাপত্রের খসড়া তৈরি করবে সরকার। এক প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান, শেখ হাসিনার আমলে পাপাচারের শেষ নেই। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। গুম ইস্যুতে শিগগিরই গণমাধ্যমকে আয়নাঘর দেখাতে চায় কমিশন। সাগর রনির হত্যাকাণ্ডের মামলা পুনঃ তদন্ত শুরু করেছে পিবিআই।
তদন্ত কাজ কঠিন হলেও দ্রুত ও ভালো কিছুর আশা করছেন তিনি। দিল্লি থেকে ইউরোপের ভিসা সেন্টার সরিয়ে নিতে এরই মধ্যে কিছু দেশ কাজ শুরু করেছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ড ভিসা দেবে কয়েকটি দেশের। জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা বেশ কিছু ফোন কল পেয়েছি যে এটা কতদূর, এটা ডেভেলপমেন্ট কি। আমরা শুধুমাত্র এটা বলতে পারি এটা নিয়ে কথাবার্তা হচ্ছে এবং এটা নিয়ে সামনে পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও কথাবার্তা হবে। সেই আলোকেই এটা একটা ড্রাফটিংটা হবে এটার ঘোষণাপত্র। হাসিনার যে হরর যে স্টোরিটা পুরো পৃথিবী যখন জানবে যে কি ধরনের হত্যাকাণ্ড, কি ধরনের অনাচার, কি ধরনের ডিক্টেটরশিপ সে এখানে জারি করেছিল, আমার মনে হয় তার প্রেশারটা তৈরি হবে। আমরা আমাদের প্রেশার রিলেন্টলেসলি রাখবো এবং পৃথিবীব্যাপীও এই প্রেশারটা তৈরি হবে যে তাকে বিচারের সম্মুখীন হতে হবে। আমাদের অংশীজন তো আমাদের পলিটিক্যাল পার্টিকে আমাদের অংশীজন না, তারা যদি ক্ষমতায় আসেন তারাও এই ইয়েতে থাকবে। ভয়াবহ আগুনের 11 দিন পর আংশিক খুলে দেওয়া হয়েছে সচিবালয়ের ক্ষতিগ্রস্ত 7 নম্বর ভবন। তবে 6ষ্ঠ থেকে 9ম তলা পর্যন্ত এখনও বন্ধ রয়েছে। রবিবার পুড়ে যাওয়া ভবনের 4টি ফ্লোর ছাড়া বাকি 5টি ফ্লোরে অফিস করেছেন কর্মকর্তা কর্মচারীরা। ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় পুরোপুরি মেরামত করা কঠিন হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব। আগামী 10 থেকে 15 দিনের মধ্যে মারাত্মক ক্ষতিগ্রস্ত 4টি তলায় কাজের পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত সচিব। রিপোর্ট করছেন এসএম ফয়েজ। আগুনের ঘটনার পর থেকেই সচিবালয়ে প্রবেশে ছিল কঠোর বিধিনিষেধ। উপদেষ্টা ও সচিব ছাড়াও অন্য কারো গাড়ি প্রবেশেও ছিল নিষেধাজ্ঞা। তবে রবিবার থেকে কর্মকর্তা কর্মচারীদের গাড়ি প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত 7 নম্বর ভবনের নিচের ফ্লোরগুলোতে প্রবেশ করতে পারলেও ভবনের 5ম তলায় চলছে গণপূর্ত বিভাগের কাজ। সেখানে কর্মকর্তাদের ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কোনো সমস্যা নাই, তবে পানির সমস্যা, এখনো পানি ক্লিয়ার দেয় নাই। আর রুম প্রত্যেক রুমে অপরিষ্কার ছিল, লোক দিয়ে লেবার দিয়ে আমরা পরিষ্কার করাইছি। পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা গত 2 দিনে ক্লিয়ার করে ফেলা হয়েছে। এখন আমরা মোটামুটি ভালোভাবেই কাজ শুরু করছি। ইন্টারনেট কানেকশন এবং কম্পিউটার বিদ্যুৎ যে আমাদের কানেকশনটা চালু হয়নি, তো হয়তো আশা করতেছি আমরা কম্পিউটারগুলো 2-1 দিনের মধ্যে হয়তো ওপেন করতে পারবো এবং আমাদের স্বাভাবিক কাজে ফিরে যেতে পারবো। গণপূর্ত সচিব জানান, স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে ভবনের নিচের 5 তলায়। ইঞ্জিনিয়ার সাহেবরা তো বলছে 10-12 দিনে করে দিতে পারবে, 1-2 দিনের দিক যদি হইতেও পারে, বাট আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব করে শেষ করে দিতে। ধোঁয়াশা চলতেছে, উপর থেকে ময়লা সহ নামতেছি, আবার পরিষ্কার করে দিচ্ছে। আর পানির আমরা আজকের মধ্যে কমপ্লিট, পানি ছাড়া বাকি সব কমপ্লিট হয়ে গেছে, পানিটা আজকের মধ্যে কমপ্লিট করে দিবে। ভবনটিতে পানি সরবরাহ বন্ধ থাকলেও বিদ্যুৎ সংযোগ রয়েছে। শ্রম ও কর্মসংস্থান সচিব বলেন, তদন্ত কমিটির পূর্ণাঙ্গ রিপোর্ট পেলেই বলা যাবে ভবনটি কতটা ব্যবহার উপযোগী। আমাদের এই 5ম তলার এই ফ্লোরে আমাদের এখানে উপদেষ্টা মহোদয়ের অফিস আছে এবং আমাদের এখানে কনফারেন্স রুম আছে। আমাদের অতিরিক্ত সচিব 2 জন বসেন। তা আপাতত আমরা এখান থেকে আমাদের কার্যক্রম চালিয়ে যাব। 2টো চ্যালেঞ্জ নিয়ে আমরা কাজ করছি। একটি হলো আমাদের শ্রম অসন্তোষ নিয়ে, এবং সেটা নিয়ে আমাদের যে কার্যক্রম চলছে। এর পাশাপাশি আমরা যেটা বিএলএ, যেটা আমাদের লেবার অ্যাক্ট, সেটাও আমরা অ্যামেন্ড করছি। এই কাজগুলো আমরা মানে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে, যাতে এই কাজগুলো যাতে কোনো রকম ব্যত্যয় না হয় সেটাই আমরা ফোকাস করছি। আর রুটিন যে কাজগুলো আছে আমরা করে যাচ্ছি। গেল 25 ডিসেম্বর রাতে আগুন লাগে যুব ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান, ডাক ও টেলিযোগাযোগ, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অফিসে। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। চিকিৎসার জন্য আগামী মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো একটি এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাবেন তিনি। দেশবাসীর কাছে দোয়া চাওয়ার পাশাপাশি গণতন্ত্রের জন্য কাজ করতে তিনি দলীয় নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়েছেন। রবিবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসভবনে সাক্ষাৎ করেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। সেখানে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সৈয়দ নজরুল ইসলাম, সেলিমা রহমান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর হাফিজ ও স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা। দলীয় চেয়ারপারসনের চিকিৎসার খোঁজখবরের পাশাপাশি বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এ সময়। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী 7 তারিখে তিনি
সম্ভবত রাতে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তার চিকিৎসার জন্যে। সেই কারণেই আমরা জাতীয় স্থায়ী কমিটির সকল সদস্য আমরা আজকে এসেছিলাম তাকে বিদায় শুভেচ্ছা জানাতে, এবং সেই সঙ্গে আমরা তার সঙ্গে আলাপ করেছি এবং কথা বলেছি, এবং পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চেয়েছি আমরা যে আল্লাহ তাআলা তাকে যেন সম্পূর্ণ সুস্থ করে আবার আমাদের মাঝে, দেশের মানুষের মাঝে ফিরে নিয়ে আসেন। নির্দেশনা দিয়েছেন যে একসাথে কাজ করো, জনগণের পক্ষে কাজ করো, গণতন্ত্রের পক্ষে কাজ করো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির 4টি মামলা বাতিলের রায় বহাল রেখেছে সর্বোচ্চ আদালত। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে 4 বিচারপতির আপিল বেঞ্চ মামলাগুলো বাতিলের রায় বহাল রেখে আদেশ দেয়। আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে 64টি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন তারেক রহমান। বিগত 19 বছরে তার বিরুদ্ধে করা 82টি মামলার মধ্যে 18টি নিষ্পত্তি হয়নি এখনো। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের প্রতিবেদনে। 111 সরকারের আমলে গ্রেপ্তারের পর ব্যাপক নির্যাতনের শিকার হন তারেক রহমান। উন্নত চিকিৎসার জন্য 2008 সালের 11 সেপ্টেম্বর লন্ডনে যান তিনি। 111 ও আওয়ামী লীগ সরকার মিলিয়ে তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন সময় মামলা হয় 82টি। এর মধ্যে 2007 সালে তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা চাঁদাবাজির 4টি মামলা 23 অক্টোবর বাতিল হয় উচ্চ আদালতে। রাষ্ট্রপক্ষ থেকে যেটা বলা হয়েছে যে মামলার এফআইআর আছে 1 কোটি টাকার চাঁদা দাবি, কিন্তু কে চাঁদা দাবি করেছেন সেটা নেই। জনাব তারেক রহমান সাহেবকে সেই মামলা সোনারেশ দেখানো হয়েছে, টাকাগুলো কোথায় গিয়েছে সেই হদিশটাও নেই। অর্থাৎ অভিযোগ করছে টাকা আদায়, কে আদায় করেছে সেটা নেই, বাট তারেক রহমান সাহেবের নামটা দিয়েছে। এবং আপনারা জানেন এই একটা মামলায়, আমিন আহমেদের মামলা, চাঁদাবাজির মামলা, যে মামলাটাকে প্রথম গ্রেফতার করা হয়েছিল, সেই মামলায় জনাব তারেক রহমান সাহেবকে এই বাংলাদেশ না, এই পাক ভারত উপমহাদেশের ইতিহাসে প্রথম কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে এইভাবে টর্চার করা হয়। তখন এই টর্চারের কারণে তিনি লন্ডনে চিকিৎসা নিতে বাধ্য হয়েছেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। রবিবার বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ মামলাগুলো বাতিলের রায় বহাল রেখে আদেশ দেন। রাজনৈতিক উদ্দেশ্যে তৎকালীন 111 সরকার এবং তার ধারাবাহিকতায় শেখ হাসিনার সরকার মিথ্যা বানোয়াট মামলা দায়ের করেছিল। আজকে মহামান্য আদালতের, সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে প্রমাণিত হলো সেই মামলাগুলো মিথ্যা বানোয়াট এবং মামলাগুলোর কোনো আইনগত ভিত্তি ছিল না, ইনগ্রিডিয়েন্টস ছিল না, যে কারণেই মামলাগুলো বাতিল করা হয়েছে। এদিকে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের বিরুদ্ধে করা মামলা আদালতে নিষ্পত্তি হয়েছে। দণ্ড থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। অস্পষ্টতা না রেখে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জানিয়েছেন শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। এদিকে দেশে এবছরই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে আশা বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর। আহমেদ সারোয়ারের রিপোর্ট। 2 সপ্তাহের লন্ডন সফর শেষে রবিবার দেশে ফিরেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিমানবন্দর থেকে বেরিয়ে মুখোমুখি হন সাংবাদিকদের। বলেন, তারেক রহমানের দেশে ফেরার মতো পরিবেশ বিএনপি এখনো তৈরি করতে পারেনি। এখনো পর্যন্ত আমরা মনে করি ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি, সেজন্য অল্প কিছু সময় লাগবে, অতি অবশ্যই আসবেন উনি। নতুন রাজনৈতিক দলকে সবসময় স্বাগত জানায় বিএনপি, তবে সেটি যেন কিংস পার্টি না হয় সেটি প্রত্যাশা সালাউদ্দিন আহমেদের। যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাতে আমরা যেতে পারি সেদিকে মনোযোগ দেওয়ার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো। সংশ্লিষ্ট সকল মহল রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা করে একটি নির্দিষ্ট রুটম্যাপ দেওয়াই হবে উত্তম কাজ। এমনি ভাষা একটি সময়ের ধারণা দেয়া, এটা আমার মনে হয় না যে সকল পক্ষকে সন্তুষ্ট করতে পারবে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর আস্থা আছে, তাতে সবাই আস্থা রাখতে চায়। তবে আওয়ামী লীগকে হেলা করা যাবে না, তারা বসে আছে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য। 90-এর গণঅভ্যুত্থানের পথে বিএনপি জিতেছে, ছাত্র দলের সরাসরি নেতৃত্বে তখন গণঅভ্যুত্থান এসে। তা আপনাদের নেতৃত্বে যদি গণঅভ্যুত্থান হয় তা আপনারা তো একটা রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছেন না?
তাহলে ইলেকশন দিবেন না কেন? ইলেকশন দিলে তো জিতবেন। বিএনপি নাকি চাঁদাবাজি করে, বিএনপি নাকি দখলবাজি করে। এই বছরের মধ্যেই গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে, এটা আমরা প্রত্যাশা করতে চাই। ডক্টর ইউনূস বলেছেন এই বছরের মধ্যে অথবা 26-এর প্রথমে, এর মধ্যে থাকেন। এদিকে রাষ্ট্র মেরামতে 31 দফা নিয়ে অনুষ্ঠিত কর্মশালায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, রাষ্ট্র সংস্কারে বিএনপির 31 দফায় জনগণ সাড়া দিচ্ছে। জনগণকে সাথে নিয়ে আগামী দিনের সব চ্যালেঞ্জ মোকাবেলা করবে বিএনপি। অবিলম্বে নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান তিনি। আসুন আমরা সকলে মিলে ঐক্যমত্যের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে আমরা আমাদের যে বাংলাদেশের যে চলমান যে সংকট রয়েছে প্রত্যেকটি সেক্টরে আমরা ঐক্যমত্যের ভিত্তিতে আমরা সংস্কার করতে চাই। সংস্কারের নামে আপনারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার যে চেষ্টা করছে বাংলাদেশের মানুষ এটা কিন্তু কোনোভাবেই মেনে নেবে না। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, বর্তমান সরকারের দীর্ঘদিন থাকার ইচ্ছে নেই, কিছু ভালো কাজ করে ফুটপ্রিন্ট রেখে যেতে চান তারা। রবিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সৌদি বাংলাদেশ সম্পর্ক সংক্রান্ত সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সময় সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান অভিযোগ করেন, অনেক বড় প্রকল্প তৎকালীন প্রধানমন্ত্রীর অফিস থেকে সুনির্দিষ্ট মন্ত্রণালয়ে গেলে ব্যক্তি স্বার্থে আটকে যেত। এর ফলে একুয়া পাওয়ার যখন বাংলাদেশে $3.5 বিলিয়ন বিনিয়োগে আগ্রহী হয়, প্রতিষ্ঠানটিকে সুযোগ দেওয়া হয়নি। অর্থ উপদেষ্টা বলেন, সৌদি কোম্পানি আরামকোর মতো দক্ষিণ কোরিয়ার স্যামসাংকেও বিমানবন্দর থেকে তাড়িয়ে দিয়েছিল বিগত সরকার। এমন ভুল নীতির কারণে বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিদেশি বিনিয়োগ বান্ধব পরিবেশ এদেশে নেই, এই সত্য স্বীকার করতে হবে বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। The government, we have taken some reforms which we think will deliver. We will be here for not very long time. I don't know whether foreign advisor thinks that he will stay for another 5 years, that is his. But our plan is to retire very soon, retire or leave very soon. But we want to leave a footprint. ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিনের বিরুদ্ধে 9 লাখ মার্কিন ডলার পাচারের অভিযোগ পেয়েছে দুদক। 2024 সালের 19 আগস্ট পর্যন্ত মাত্র 11 মাসে তাপসের 27টি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 5,500 কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন এবং অস্বাভাবিক লেনদেনের অভিযোগে তাপস দম্পতির বিরুদ্ধে মামলা করেছে দুদক। সংস্থাটি বলছে, তাপস সহ অর্থ পাচার মামলায় পলাতকদের ফিরিয়ে আনতে আইনি পদক্ষেপ নেবে তারা। রিপোর্ট ফরুক বাবুর। অযোগ্য মেয়রের তালিকায় থাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন সময় হুঙ্কার দিলেও তলে তলে নিজেই গড়েছেন অবৈধ সম্পদের পাহাড়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন হবে বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম সরকারি সংস্থা যেটা সম্পূর্ণরূপে দুর্নীতিমুক্ত। শুধু শেখ পরিবারের সন্তান হওয়ায় নামমাত্র আইনজীবী থেকে রাতারাতি বনে যান এমপি। সেখান থেকে এক লাফে হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। শেখ তাপস মেয়র থাকা অবস্থায় 2023 এর সেপ্টেম্বর থেকে 2024 এর 19 আগস্ট পর্যন্ত তার 27টি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 550 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন। তাপস দম্পতি এ সময়ের মধ্যে 9 লাখ মার্কিন ডলার পাচার করেছেন। শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে হস্তান্তরিত করেছেন। এছাড়া ক্ষমতার অপব্যবহার করে প্রায় 80 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। তাপস দম্পতির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিলেও তাদের বর্তমান অবস্থান জানে না সংস্থাটি। শেখ ফজলে নূর তাপসের নামে প্রাথমিক অনুসন্ধানে যেই তথ্যাদি পাওয়া গেছে, এটা ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। তদন্তকালে আরও তথ্যাদি পাওয়া গেলে, আরও স্থাবর অস্থাবর সম্পদ দেশে এবং বিদেশে পাওয়া গেলে সেগুলিও এই মামলার সাথে অন্তর্ভুক্ত করা হবে। এদিকে প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেফতার পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন, তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে
পৃথক 3টি মামলা করেছে দুদক। পরিবারটির বিরুদ্ধে প্রায় 5.5 কোটি টাকার অবৈধ সম্পদ ও প্রায় 46 কোটি টাকার সন্দেহজনক লেনদেন প্রমাণ মিলেছে। যারা পলাতক আছেন তাদেরকে ফিরিয়ে আনার বিষয়ে ফৌজদারি কার্যবিধি অনুসরণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তে আরও সম্পদের তথ্য পাওয়া গেলে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান সংস্থাটির মহাপরিচালক আবেদ আলী জীবন। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে জাতিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে কমিশন, বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রবিবার নির্বাচন কমিশনে এক কর্মশালায় সিইসি বলেন, মানুষের প্রত্যাশা কমিশনের কাছে বেশি। সংস্কারের মাধ্যমে অতীতকে বদলাতে হবে। সংস্কার করতে হলে আইন কানুন বিধি বিধানে হাত দিতে হবে। সে লক্ষ্যে কাজ করছে কমিশন। তিনি বলেন, 18 কোটি মানুষের কাছে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। কমিশন তার প্রতিশ্রুতিতে অটল। কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নির্বাচনে অনাগ্রহ, তরুণ ভোটারদের ভোট দেওয়ার অভিজ্ঞতা না থাকা এগুলো নির্বাচনের দুর্বলতা। ইসি আনোয়ারুল ইসলাম বলেন, বিগত সরকারের আমলে নির্বাচন যেভাবে কলুষিত হয়েছে সেটাকে পুনরুদ্ধার করতে যা যা করা দরকার কমিশন তার সবই করবে। ভোটার তালিকা হালনাগাদে সামান্যতম অনিয়ম, অবহেলা ও অস্বচ্ছতা সহ্য করা হবে না বলে জানান তিনি। বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস আলম নিয়ন্ত্রিত 4 ব্যাংক সহ মোট 6টি ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর এহসান এইচ মনসুরের সঙ্গে 5 ব্যাংকের চেয়ারম্যানদের বৈঠকে তাদের সরানোর নির্দেশ দেওয়া হয়। তাদের ছুটিতে পাঠানোর বিষয়ে নিজ নিজ ব্যাংকের পরিচালনা পর্ষদে অনুমোদন দেওয়া হয়। এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংকের এমডিকে ছুটিতে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। এর আগে শনিবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলীকেও 3 মাসের জন্য ছুটিতে পাঠায় ব্যাংকটির পরিচালনা পর্ষদ। 2 দিনের ব্যবধানে 6 ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে ছুটিতে পাঠানোর বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা জানান, ব্যাংকগুলোতে নিবিড় অনুসন্ধানের অংশ হিসেবেই তাদের ছুটিতে পাঠানো হয়েছে। সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানি। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনা সদস্যদের সবসময় যুদ্ধের প্রস্তুতি রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার। রাজবাড়ীর কালুখালীতে ম্যানুভার প্রশিক্ষণ। আলোচনা করেই তৈরি হবে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র। দ্রুতই রাজনৈতিক দলগুলোর সাথে বসবে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। গণতন্ত্রের জন্য একসাথে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশনা। তারেক রহমানের 4 মামলা বাতিলের আদেশ বহাল। বড় সৌদি প্রকল্পগুলো আটকে দিয়েছিল হাসিনা সরকার। তথ্য সৌদি রাষ্ট্রদূতের। অর্থ পাচারের অভিযোগে সাবেক মেয়র তাপস ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।